তামাদি আইনের ২৮ ধারা বাতিল হয়েছে। এখন থেকে দখল সত্ত্বে আর কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে না। কিন্তু কি কারণে ব্রিটিশ সরকারের প্রবর্তিত এই তামাদি আইনের ২৮ ধারা বাতিল করা হলো, অর্থাৎ দখল সত্ত্বে জমির মালিকানা পুরোপুরি বাতিল করা হয়েছে? আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি যে কারণগুলো বা যে বিষয়গুলোর কারণে মূলত তামাদি আইন বাতিল করা হয়েছে সেই দিকটা আপনাদের সামনে তুলে ধরব। সাধারণত আমরা সকলেই জানি যে ব্রিটিশ সরকার প্রবর্তন করেছিল এই তামাদি আইনের ২৮ ধারা, অর্থাৎ সুনির্দিষ্ট যে প্রতিকার আইন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী আপনার কোনো ব্যক্তি দখল সত্ত্বে জমির মালিকানা লাভ করার যেমন সুযোগ ছিল, ঠিক তেমনইভাবে দখল সত্ত্বে বা অ্যাডভান্স পজেশন ব্যবহার করার মাধ্যমে অন্য কোনো ব্যক্তির বাড়ি বা অ্যাপার্টমেন্টের মালিকানা লাভ করার সুযোগ ছিল। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ার পরও, ইতোপূর্বে দেশ স্বাধীনতার পরও যতগুলো সরকার ক্ষমতা এসেছে তারা কখনো এই অন্যায় এবং অযৌক্তিক আইনটির বিরুদ্ধে বা অন্যায় এবং অযৌক্তিক আইনটি বাতিল করে দেওয়ার মতন সাহসিক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু বিগত সরকারের সময় তৎকালীন ভূমিমন্ত্রী উনি ২০২৩ সালে এই তামাদি আইনের ২৮ ধারা বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং এটাকে একবারে পুরোপুরি বাতিল করে দেওয়ার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ২০২৩ নামে এই আইনটিও পাশ করেছিল। তবে দুঃখের বিষয় সেই তৎকালীন সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাবাদী বা কিছু সুবিধাভোগী ব্যক্তি বা কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা বিভিন্ন সময়ে অন্যায় অপকর্ম বা জোর জবরদখলের মাধ্যমে বা অ্যাডভান্স পজেশন বা দখল সত্ত্বে মালিকানা লাভ করার এই সুযোগটিকে কাজে লাগিয়ে জমির প্রকৃত মালিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাদের জমির মালিকানা লাভ করত, সেই সমস্ত ব্যক্তির বাধার কারণে ওই আইনটা তৎকালীন সরকার পাশ করলেও বিধিমালা প্রকাশ করতে পারে না। পদে পদে সরকারকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে আইনটি পাশ হওয়ার পরেও সরকার আরও ১ বছর ক্ষমতায় থাকলেও আইনটির বিধিমালা প্রকাশ করেনি। আর তখনই বোঝা যাচ্ছিল যে মূলত সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীদের কারণে এই আইনটা পাশ করা সম্ভব হচ্ছে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই আইনের বিধিমালা সর্বপ্রথম প্রকাশ করে এবং আইনের বিধিমালা প্রকাশ করার মাধ্যমে সুনির্দিষ্ট যে প্রতিকার আইন বা যে তামাদি আইনের যে ২৮ ধারা, এই ২৮ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি এখন আর জমির মালিকানা লাভ করার সুযোগ পাবে না, অর্থাৎ সেই পথটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে কি এমন কারণ যে যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তামাদি আইনের ২৮ ধারাটা বাতিল করলো, অর্থাৎ দখল সত্ত্বে জমির মালিকানা বাতিল হয়ে গেল? এটার কারণ হচ্ছে একটি পরিসংখ্যানে উঠে আসছে যে বাংলাদেশে ২০২৩-২৪ অর্থাৎ ২২-২৩-২৪ এই ৩ বছরে যতগুলো দলিল তৈরি হয়েছে তার একটা পরিসংখ্যান যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে ২০২২ সালে বাংলাদেশে দলিল তৈরি হয়েছে ৩০ লক্ষ। ২০২৩ সালে সেই দলিল তৈরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৩৯ লক্ষ সামথিং এবং ২০২৪ সালে, যেহেতু ২০২৪ সালে ৫ই আগস্টের পর রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং যার কারণে সেইভাবে আর রেজিস্ট্রেশন কার্যক্রম অর্থাৎ পরিচালিত হয়নি, তবুও ২০২৪ সালেও মূলত টোটালি প্রায় ২৯ লক্ষের কাছাকাছি দলিল তৈরি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রায় ৩০ থেকে ৪০ লক্ষের ভিতরে দলিল তৈরি হচ্ছে। এটা একটা গেল পরিসংখ্যান। এটার পাশাপাশি বাংলাদেশে প্রবাসীদের সংখ্যা কত এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৫ সালের মাঝামাঝি এসে এখন পর্যন্ত প্রবাসে অবস্থান করছে প্রায় ২ কোটির কাছাকাছি বাংলাদেশি। আর এ সমস্ত প্রবাসীরা ১৭৬টি দেশে অবস্থান করছে। যদিও সব থেকে বেশি সৌদি আরবে বসবাস করে, তারপরও বিশ্বের ১৭৬টি দেশে বাংলাদেশের জনগণ তারা বসবাস করছে এবং যারা বাংলাদেশ থেকে প্রবাসে অবস্থান করে তাদের মূল উদ্দেশ্যই থাকে তারা প্রবাসে যতদিন থাকবে সেখান থেকে যে টাকা পয়সায় তারা উপার্জন করবে সেটার আলোকে দেশে কিছু জমি জায়গা ক্রয় করা এবং যখন তাদের কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা পূরণ হয়ে যায় তখনই তারা দেশে এসে স্থায়ীভাবে বসবাস করার প্ল্যান করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সমস্ত প্রবাসীরা তারা কষ্ট করে বা কষ্টার্জিত টাকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে যখন জমি ক্রয় করে এবং কোনো বাড়ি ক্রয় করে এবং সেই জমি বা বাড়ি নিজের নামে রেজিস্ট্রেশনও করে, পরবর্তীতে ওনার সেই বাড়ি বা জমি দেখা যায় যে অন্য কোনো ব্যক্তিকে দেখাশোনার জন্য দায়িত্ব প্রদান করে অথবা চাষাবাদের সুবিধার্থে বর্গা প্রদান করে। আর যাদের কাছে এই ধরনের দায়িত্ব প্রদান করা হয় তারাই এক প্রকার একটানা ১২ বছর শান্তিপূর্ণ অবস্থানের কারণে বা জমিটা দখল করার কারণে একসময় ওই জমিটা নিজের বলে তারা দাবি করে।
শুধু তাই নয়, তারা কোর্টে মামলা দায়ের করে, অর্থাৎ অ্যাডভান্স পজেশনের সুযোগ নিয়ে, এই তামাদি আইনের 28 ধারার সুযোগ নিয়ে বা দখল সাথে মালিকানা লাভ করার সুযোগটাকে ব্যবহার করে তারা ওই জমির মালিকানা লাভ করার একটা পায় তারা করে। আর এভাবে অনেক ব্যক্তি আছে, অনেক অসাধু ব্যক্তি আছে, তার এই ধরনের অন্যায় অপকর্ম গ্রহণ করার মাধ্যমে জমির প্রকৃত মালিককে যুগের পর যুগ ঠকিয়ে আসছে। এবং জমির প্রকৃত মালিক তিনি বিদেশে থেকে বা প্রবাসে থেকে কষ্টার্জিত টাকা ব্যয় করে যখন দেশে কোনো প্রপার্টি ক্রয় করছে, তারপরও সেটার আর কোনো নিশ্চয়তা থাকছে না যে প্রপার্টি তিনি স্থায়ীভাবে ভোগ করতে পারবে কিনা। আর এই কারণে দেখা যায় যে অনেক প্রবাসী তারা দেশে কোনো কিছু বা টাকা পয়সাতে কোনো জমি বা বাড়ি ক্রয় করার ক্ষেত্রে বা টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এমনকি তারা এ ধরনের কার্যক্রম থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। আর এটাকে সরকার বড় আকারে একটা ঝুঁকি হিসেবে গ্রহণ করে এবং প্রবাসী যেহেতু দেশের একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী প্রবাসে অবস্থান করছে এবং বছরের পর বছর এই সংখ্যাটা আরও বৃদ্ধি হচ্ছে, এই সমস্ত প্রবাসী যারা রয়েছে তাদের কষ্টার্জিত টাকা যেন কোনোভাবেই কোনো অসাধু ব্যক্তি প্রতারণার মাধ্যমে তাদেরকে যেন ফাঁকি দিতে না পারে বা তাদের জমি যেন কেউ অন্যায়মূলকভাবে জোর জবরদখলের মাধ্যমে যেন নিজের বলে দাবি করতে না পারে বা কোর্ট থেকে রায় নেওয়ার মাধ্যমে বা অ্যাডভান্স পজিশনের মাধ্যমে শান্তিপূর্ণ দখলের মাধ্যমে ওই জমি নিজের বলে যেন দাবি করতে না পারে। এই কারণে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এখন থেকে তামাদি আইনের যে 28 ধারা বা আপনার দখল সত্ত্বে যে মালিকানা লাভ করার একটা সুযোগ, এই সুযোগ এখন কোনো ব্যক্তি আর পাবে না। এবং এই কারণে সরকারের পক্ষ থেকে ভূমি মালিকানা অনলাইনীকরণের জন্য ভূমি মালিকদেরকে ভূমি মালিকানা সনদ প্রদান করা হয়েছে, অর্থাৎ সিএলও কার্ড বা স্মার্ট কার্ড প্রদান করা হবে। এবং এই স্মার্ট কার্ড এই চলতি বছর জুলাই থেকে বিতরণের কার্যক্রম শুরু হবে। প্রত্যেকটা ভূমি মালিকদেরকে এই স্মার্ট কার্ড প্রদান করা হবে, তারা পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক এবং যে জমি তারা ক্রয় করুক না কেন, তাদের এই স্মার্ট কার্ডে অটোমেশন সিস্টেমে জমির তথ্য আপডেট হয়ে যাবে। এবং তারা যদি 100 বছর পরেও দেশে আসে, তাহলে তারা বিদেশে অবস্থান করেও এই স্মার্ট কার্ড ব্যবহার করার মাধ্যমে তাদের জমি তারা নিজেদের নামে রেকর্ড পর্যন্ত করে নিতে সক্ষম হবে। যদি কোনো ব্যক্তিকে বর্গা প্রদান করে, তাহলে সেই ব্যক্তিও অ্যাডভান্স পজেশন বা শান্তিপূর্ণ দখল, অর্থাৎ 12 বছর একটানা যে শান্তিপূর্ণ দখলের মাধ্যমে সেই ব্যক্তির জমির মালিকানা লাভ করার যে একটা সুযোগ ছিল, এই সুযোগটাও সে আর পাবে না। কেননা যখনই সে শান্তিপূর্ণ 12 বছর দখল করার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে চাইবে, সেই সময় তখন তাকে কোর্টে মামলা করতে হবে। আর বিজ্ঞ আদালত অবশ্যই জমির মালিকানার তথ্য আগে যাচাই বাছাইয়ের জন্য যিনি বর্তমান মালিক বা তার অনুপস্থিতিতে ওয়ারিশ হিসেবে যিনি মালিকানা লাভ করছে, তাদের কাছে আগে ইনফর্ম করা হবে যে এ ধরনের ঘটনা ঘটছে। এবং প্রকৃত মালিক যারা, তাদেরকে যখনই ইনফর্ম করা হবে, এখন যেহেতু অনলাইনে যুগ, পৃথিবীর যে প্রান্তে উনি অবস্থান করুক, স্মার্ট কার্ডের মাধ্যমে ওনাকে তথ্য যখন জানানো হবে, তখন উনি খুব সহজে ওনার জমির তথ্যটা আবার ওই বিজ্ঞ আদালতে উনি জমা প্রদান করতে পারবেন। এবং উনি বলতে পারবেন যে উনি প্রবাসে অবস্থান করলেও জমির মালিক উনি এবং জমিটা জাস্ট বর্গা দিয়েছেন এবং অন্য কোনো ব্যক্তিকে চাষাবাদের সুবিধাতে তার কাছে হস্তান্তর করেছে। এটার অর্থ এই নয় যে তিনি জমির মালিকানা থেকে বা জমির উপর থেকে তার অধিকার তিনি প্রত্যাহার করে নিয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ যখন ভূমির মালিকদেরকে স্মার্ট কার্ড প্রদান করা হবে, তখন ওই ভূমি মালিককে খুব সহজেই কিন্তু চাইলেই কোনো ব্যক্তি আগে যেমন ফাঁকি দেওয়ার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে পারতো, এখন কিন্তু এটা সম্ভব হবে না। অর্থাৎ যত বড় কুচক্রী এবং ষড়যন্ত্রকারী হোক না কেন বা যত কৌশল অবলম্বন করিক না কেন, এখন থেকে এই দখল সত্ত্বে বা তামাদি আইনে 28 ধারা ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি চাইলেই কারোর জমি অন্যায়মূলকভাবে দখল করে নিয়ে ওই জমির উপরে তার মালিকানা সত্ত্ব দাবি করতে পারবে না বা মালিকানা লাভ করতে পারবে না। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে মূলত এই কারণেই, অর্থাৎ প্রবাসীদের সিকিউরিটি বা প্রবাসীদের সুবিধা এবং দেশের অভ্যন্তরে যারা চাকরি সূত্রে এক জেলা থেকে অন্য জেলায় অবস্থান করে, তাদের মালিকানা নিয়ে যেন কোনো ধরনের টানাপোড়েন তৈরি না হয় বা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয়, এটা নিশ্চিতকরণের জন্য মূলত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।